This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। আমরা প্রত্যেকদিন দুর্নীতির খবর দেখাই, কখনো শিক্ষায় দুর্নীতি, কখনো খাদ্যে দুর্নীতি, কখনো স্বাস্থ্যে দুর্নীতি, কখনো আমরা রাস্তাঘাটে পর্যন্ত দুর্নীতি দেখতে পারি। আচ্ছা, এই দুর্নীতি কি একদম রোধ করা যায় না, না কোথাও কি সদিচ্ছার অভাব রয়েছে, না সবকিছুর পেছনে দুর্নীতি রোধ করছি বলে সবার পেছনে আসলে কোনো রাজনীতির কারণ লুকিয়ে থাকে? এই প্রশ্নের উত্তর খুঁজবো। আজকে আমরা বেশ কিছু ইস্যু আপনাদের সামনে তুলে ধরবো। চলুন আজকে হটস্পটে তিনটে ইস্যুর সঙ্গে সবার প্রথমে আপনাদের পরিচয় করে দিই। সবার প্রথমে যোগ্যতা বনাম রাজনীতি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তের সঙ্গে কি এখন সরাসরি লড়াই চলছে, কোথাও রাজনীতির লড়াই চলছে? কেন বলছি জানাবো আপনাদেরকে। দ্বিতীয় ইস্যু কি আজকে বিলে বিপ্লব। আজকে এমন এক বিল পেশ করা হলো সংসদে জানিয়ে রীতিমতো বিপ্লব শুরু হয়ে গেল। একেবারে বিজেপি বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল ওয়েলে নেমে বিক্ষোভ করলেন এবং বিলের যে কাগজ ছিল তা ছুঁড়ে ফেলে প্রতিবাদ জানালেন। কিন্তু কেন এই প্রতিবাদ, কি এমন রয়েছে এই বিলে, জানাবো আপনাদেরকে। তৃতীয় ইস্যু কি তমলুকে বিভীষণ। গতকাল আমরা নন্দীগ্রামের দিকে নজর রেখেছিলাম না, নন্দীগ্রাম শুধুমাত্র একটা বিধানসভাকে নজরে রেখেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তমলুকে কি কোথাও চিন্তা বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের নজরে? সেখানে কি কোথাও তৃণমূল সেজে বেশ কয়েকজন বিজেপি রয়ে গিয়েছে? সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। তবে সবার প্রথমে ওই যে দুর্নীতির কথা বলছিলাম না, সত্যি কথা বলতে কি বলুন তো, এখন দুর্নীতি আর রাজনীতি যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। আর এই অবস্থাতে অপরাধ মুক্ত আইনসভা লক্ষ্য কি কোথাও কেন্দ্রের, না সবকিছুর পিছনে একটা রাজনীতি রয়েছে? কারণ গুরুতর অপরাধ মামলায় গ্রেপ্তার বা আটক হওয়া জনপ্রতিনিধিদের সরাতে নতুন বিল আনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করলেন তিনি। আর এই বিলের, ভালোভাবে শুনুন, এই বিলের আওতায় থাকছেন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী। টানা 30 দিন কোনো দুর্নীতিতে কেউ হেফাজতে থাকলেই এই আইন প্রযোজ্য হবে। আর 5 বছরের বেশি সাজা পেলে সরানো যেতে পারে মন্ত্রিত্ব থেকেও। আজ অমিত শাহ যখন পেশ করেন লোকসভায় বিল, শুনুন কি বলেন। महोदय, मैं प्रस्ताव करता हूं कि भारत के संविधान का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की अनुमति दी जाए। महोदय, मैं प्रस्ताव करता हूं कि भारत के संविधान का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की अनुमति दी जाए। এই বিল সংবিধানে পেশ, এই বিল সংসদে পেশ করা হবে শোনা মাত্রই কিন্তু বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে কোথাও একটা আলোচনা, বিতর্ক এবং বিক্ষোভ দেখা গিয়েছিল। অভিযোগ, বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীদের অপসারণের জন্যই এই বিল এনেছে কেন্দ্র। বিরোধীদের শেষ করে দেওয়াই মূল লক্ষ্য হচ্ছে বিজেপির। কিছুক্ষণ আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও সেই একই সুর। আপনাদের উদ্দেশ্য কোনোদিন দুর্নীতি রোখা নয়, আপনাদের উদ্দেশ্য গভর্নমেন্ট ভাঙা। মহারাষ্ট্র যেখানে আপনারা গভর্নমেন্ট ভেঙেছেন, মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করবেন, গভর্নমেন্ট ভাঙবেন, আর জোর জবরদস্তি ইডি-সিবিআই লাগিয়ে আপনারা দলে জয়েন করাবেন। এই সরকার তো যা করে সব রাতের অন্ধকারে, এবং এটা কাপুরুষের কাজ। যারা কাপুরুষ তারা এইভাবে রাতের অন্ধকারে বিল এনে 10 ঘন্টা 12 ঘন্টার ব্যবধানে বিল ইন্ট্রোডিউস করার কথা ভাবে। এসআইআর থেকে নজর ঘোরানোর একটা মরিয়া নির্লজ্জ প্রচেষ্টা। কংগ্রেস সহ তৃণমূলের আরো অভিযোগ, আত্মপক্ষ সমর্থনের কোনো রকম সুযোগও দেওয়া হচ্ছে না এই নতুন বিলে। বিচার ব্যবস্থাকে অস্বীকার করছে বিজেপি। কেন্দ্র সরকারকে পাল্টা চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি বলে দিচ্ছেন 30 দিন একটা লোক যদি জেলে থাকে, 31তম দিনে তাকে পদত্যাগ করতে হবে, তাহলে তো ভারতবর্ষে কোর্ট থাকার দরকার নেই। আমি চ্যালেঞ্জ করছি কেন্দ্রীয় সংস্থাকে যে আপনার যদি ইন্টেনশন ঠিক থাকে, আপনি 30 দিনের জায়গায় 15 দিন টাইম দিন, আমরা বিল সমর্থন করব। কিন্তু কমিশনে রাখতে হবে, যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ 15 দিনে না হয়, তাহলে যে অফিসার ইনভলভ রয়েছে সেই ইনভেস্টিগেশনে তাকে তার ডবল সময় কিন্তু জেলে কাটাতে হবে। আপনি কমিশন রাখুন, এই বিল আমরা সাপোর্ট করব। মানে আমি আমার আত্মপক্ষের সমর্থনের টাইমটুকুও পাবো না। এটা কার্যত বুড়ো আঙ্গুল দেখানো জুডিশিয়ারিকে। বিরোধী যে রাজনৈতিক দল, সে রাজনৈতিক দলগুলো এবং তাদের যে নেতা কর্মী সমর্থক মানুষের হয়ে যারা প্রশ্ন করছে, তাদেরকে কি করে
শেষ করে দেওয়া যায়, পলিটিক্যালি তাদেরকে অ্যারেস্ট করে জেলে ঢোকানো যায়। এই বিলের বিরোধিতায় আজ সকালে গর্জে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্ল্যাক ডে ব্ল্যাক বিল। সমাজ মাধ্যমে লেখেন মুখ্যমন্ত্রী, দেশে সুপার এমার্জেন্সি চলছে, গণতন্ত্রকে শেষ করার চেষ্টা হচ্ছে, এসআইআর থেকে নজর ঘোরাতে এই নতুন বিল বলে সমালোচনা করেন তিনি। আর এই বিল পেশ হওয়ার পরে লোকসভায় তুমুল বিক্ষোভ, বিরোধীদের বিলের কপি ছিঁড়ে ওয়েলে নেমে প্রতিবাদ দেখানো হয়, দফায় দফায় মুলতবি হয়ে যায় অধিবেশন। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি সমালোচনা করতে ভুলছে না, অন্যদিকে পাল্টা সাফাই দিচ্ছে বিজেপিও। এই নিয়মটা বা এই আইনটা আনা হচ্ছে স্বচ্ছতা রাখার জন্য, যাতে ক্রিমিনালাইজেশন কম হয় পলিটিক্সের, সেই জন্য। এইটা শুধু অপোজিশন বিরোধী পক্ষেরও নয়, এটা উইদিন দ্য বিজেপি তাদের যেটা অ্যালাইজ আছে তাদের মধ্যেও যদি কেউ অমিত শাহ নরেন্দ্র মোদীর কথা না শোনে তাহলে গলা কেটে হবে। এই বিলের যে প্রভিশন সম্পূর্ণ সঠিক এবং এটা আনাই উচিত। এর চেয়ে বড় এনক্রোচমেন্ট কিছু হয় না। ভারতবর্ষে বোধহয় এরকম ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি, এরকম অসাংবিধানিক কাজ কখনো করা হয়। ভোট চুরি তা নিয়ে যখন আন্দোলিত সারা দেশ, তখন নজরটাকে ঘুরিয়ে দাও। সেই নজর ঘোরানোর জন্য একটা গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী একটা আইন তুমি নিয়ে এসো। আমি বুঝতে পারছি না তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা এত হতাশ কেন নিজেদের উপর। তারা কি ভাবছে সারা জীবন বিজেপিরই প্রধানমন্ত্রী থাকবে? আর বিরোধীদের তুমুল বিক্ষোভের মধ্যে কিন্তু 3 বিতর্কিত বিল পাঠিয়ে দেওয়া হয়েছে জেপিসিতে। যৌথ সংসদীয় কমিটিতে এই বিল পাঠিয়েছে কেন্দ্র। অর্থাৎ সত্যি কি দুর্নীতি মুক্ত করা কেন্দ্র মন্ত্রিসভা, এই বিষয়টাই লক্ষ্যই না, এর পেছনে রাজনীতিই রয়েছে, সেটা অবশ্যই সময় কথা বলবে। সময় আরো একটা কথা বলছে জানেন তো, কারণ কয়েকদিন আগে আমরা শুনিয়েছিলাম না, ব্রাত্য বসু তিনি বলেছিলেন যে শান্তা দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তার বিরুদ্ধে কোনো রকম একটা ব্যবস্থা নেওয়া হবে। সেই ব্যবস্থা কি অবশেষে নেওয়া হচ্ছে? তাহলে নজর রাখি এবার পরের ইস্যুতে। বাহাতে যাব, ইন্টারভিউ বোর্ড পর্যন্ত যেতে পারবো না, এটাকে তো কনস্পিরেসি ছাড়া কি বলতে পারি? মুখ্যমন্ত্রী চাইলে এই কেয়ারটেকার ভিসিকে সরিয়ে দিতে পারতেন। আমি কারোর কোনোদিন ইয়েস ম্যান নই, ইয়েস ম্যান হতেও চাই না, আর ইয়েস ম্যান হয়ে গদি টেকাতেও চাই না। দেখুন, রাজ্যের শিক্ষা নিয়ে ইদানিং প্রশ্নের তো শেষ নেই। প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা কোনো না কোনো সমস্যা, মামলা, জটিলতা হচ্ছে। আর এর মধ্যেই আবার রাজ্য বনাম উপাচার্য সংঘাতের আঁচ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত এবার বিস্ফোরক বেশ কিছু অভিযোগ করছেন। স্থায়ী উপাচার্য পদের বাছাই প্রক্রিয়ায় তাকে ডাকাই হয়নি, শিরদাঁড়া সোজা রাখাই কাল হলো। বলছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, সব যোগ্যতা তার রয়েছে, তবুও তাকে ডাকা হলো না এই বাছাই পর্বে। শান্তা দত্ত তিনি অভিযোগ করছেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভিসি বাছাই করা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। আমি অনলি ভাইস চ্যান্সেলর, যে মানে কন্টিনিউইং ভাইস চ্যান্সেলর, অথরাইজড ভাইস চ্যান্সেলর কন্টিনিউইং, সে ইন্টারভিউ কল পাইনি। কল না পাওয়ার মতন বায়োডেটা তো আমার নয়। আমি হচ্ছি বোধহয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জীবিত একমাত্র ব্যক্তি যার বাড়িতে কলকাতা বিশ্ববিদ্যালয়েরই 6টা মেডেল আছে। সুতরাং আমি বাহাতে যাব, ইন্টারভিউ বোর্ড পর্যন্ত যেতে পারবো না, এটাকে তো কনস্পিরেসি ছাড়া কি বলতে পারি বলো দেখি? এটাকে একটা দলীয় রাজনীতির আখড়া করার চেষ্টা করা হয়েছিল বহু বছর ধরেই। আসলে সুপ্রিম কোর্টের নির্দেশে সার্চ কমিটি গঠন করে রাজ্যের 17টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য বাছাই প্রক্রিয়া চলছে। আর সেখানে শান্তা দত্তকে ডাকা হয়নি। কেন ডাক পেলেন না কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই ভারপ্রাপ্ত উপাচার্য? মাথায় আসছে রাজ্যের শিক্ষামন্ত্রীর একটা কথা, কয়েকদিন আগেই তিনি বলেছিলেন 5 তারিখ হবে, 5ই অগস্ট। কি বলেছিলেন সেদিন শুনুন তো। মুখ্যমন্ত্রী ইউনিভার্সিটি কোনো ব্যাপারে ইন্টারভেন করেন না। মুখ্যমন্ত্রী চাইলে এই কেয়ারটেকার ভিসিকে সরিয়ে দিতে পারতেন। খালি আমি এটা বলতে পারি যে ঠিক আছে, কিছুটা মগের মুলুক চলছে, এর ব্যবস্থা আমি এখানে আপনাকে গণমাধ্যমকে বলবো না, কি নেব শীঘ্রই আপনারা জানতে পারবেন। এটাই কি তাহলে ব্যবস্থা? রাজ্যের সঙ্গে একাধিক কারণে আমরা বারবার দেখেছি সংঘাতে জড়িয়েছেন শান্তা দত্ত। কসবা কাণ্ডে, মানে কসবা সেই আইন কলেজে যখন ওই ছাত্রীকে ধর্ষণ করা হলো, গণধর্ষণে ঘটনা ঘটলো, তখন কিন্তু তৃণমূল বিধায়ক অশোক দেব, যার নাম জড়িয়েছিল এই ঘটনায়, সেই অশোক দেবকে নিয়ে কড়া মন্তব্য করেছিলেন এই শান্তা দত্ত। একটু বরং আপনাদের মনে করিয়ে দিই, তাহলে আপনাদের বিষয়টা পরিষ্কার হবে। প্রত্যেক
প্রত্যেকটার মাথায় এই ধরনের লোক বসানো রয়েছে, অশোক দেব নামক ব্যক্তির মতো লোক বসানো রয়েছে। এবং পুরো জিবি যদি হাফ অ্যান্ড হাফ একদিকে থাকে, হাফ আরেক দিকে থাকে, কিন্তু দেখা যায় যে যেদিকে অশোক দেব আছে সেটাই পাস হয়ে যায়। আমি তো দেখছি তো ভিডিওতে, এবং এটা ঘটনা। আর এরপরে জানে তো রাজ্যের শাসক দলের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে যান শান্তা দত্ত। আরো একটা কারণ রয়েছে, ওই যে 28শে অগাস্ট যেদিন তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস, সেদিনের পরীক্ষা, এবং সেদিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ডেট পড়ার কারণে সংঘাত সপ্তমে ওঠে। উচ্চশিক্ষা দপ্তরের অনুরোধ হোক, সিন্ডিকেটের বৈঠকে মুখ্যমন্ত্রীর অনুরোধের বার্তা পাওয়া, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধের একটি চিঠি পৌঁছে গিয়েছিল শান্তা দত্তের কাছে, যাতে 28শে অগাস্ট পরীক্ষা না নেওয়া হয়। কিন্তু শান্তা দত্ত তিনি যেন একরোখা ছিলেন এবং তিনি বলেছিলেন সবার সিদ্ধান্ত মেনে নিয়ে তিনি 28 তারিখেই পরীক্ষা নেবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কি বলেছিলেন শুনুন। সিএম এর কাছে চিঠি, সিএম এর অনুরোধে এসে হায়ার এডুকেশনের কাছে সিএম এর থ্রু হায়ার এডুকেশন চিঠি যদি লেখা হয়, আমরা ঠিক করে নেব কাকে লিখবো, যে সেদিন পরীক্ষা হচ্ছে, তাই রাস্তাঘাটগুলো যাতে সচল থাকে, বাস গাড়ি যাবতীয় যাতে ঠিকঠাক থাকে, তার জন্য দায়িত্বটা ওনাকে নিতে হবে, সরকারকে নিতে হবে। এটাই ওনার রাজধর্ম। যেমন উনি বিরোধীরা যখন, এটাও উপমা টেনে দেব, যে বিরোধীরা যখন ইভেন কিছুদিন আগে শিল্প ধর্মঘট হয়েছিল একটা, উনি বলেছিলেন সবকিছু স্বাভাবিক থাকবে, সবকিছু স্বাভাবিক আমরা রেখেছি, ওনার কথা রেখেছি আমরা। তো এবেলায় ওনাকে ঠিক সেই জিনিসটাই করতে হবে, ওনার কথা আমরা রাখবো তখন। দেখুন, শান্তা দত্তের অভিযোগ তিনি এই একরোখা বলে, এরকম একরোখা সিদ্ধান্ত নিয়েছেন বলে তাকে খেসারত দিতে হলো। এর মাঝে আরো একটা ঘটনা ঘটেছে জানেন, উপাচার্য বাছাই প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন শান্তা দত্ত, কিন্তু রাজ্য ও রাজ্যপালের মধ্যেও এই একই ধরনের একটা মামলা চলছে। সেই কারণে কোনো পৃথক মামলাকে গুরুত্ব নয়, এই যুক্তিতে মামলা খারিজ হয়ে যায়। অর্থাৎ যে মামলা শান্তা দত্ত করেন সেই মামলা খারিজ করে দেয় আদালত। আর সর্বোচ্চ আদালতের এই মামলা খারিজ হয়ে যাওয়ার বিষয়টিকে হাতিয়ার করে শান্তা দত্তকে আক্রমণ করছে রাজ্যের শাসক দল। কাগজেই তো দেখলাম কে যেন এই ধরনের ইস্যুতে কোর্টে গেছিলেন, হেরে গেছিলেন, কোর্ট তার বক্তব্যকে মান্যতা দেননি। তো এগুলো আমরা খোঁজ নিচ্ছি কি বিষয়, তবে এর সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই, দলেরও বক্তব্য নেই। যদিও রাজ্যের বিরোধীরা কিন্তু শান্তা দত্তের পাশে দাঁড়িয়ে শাসক দলকে আক্রমণ করছে। তাই বাংলার মুখ্যমন্ত্রীর তিনি নেক নজরে নেই, কারণ তিনি তৃণমূল সরকারের, তৃণমূল পার্টির, তৃণমূলের ভাবধারা বিরোধিতা করেন, তাই তার বিরুদ্ধে শাস্তি, তাই তার নাম থাকবে না। এটার জন্য আপনাকে বিরাট কিছু গবেষণা করতে হবে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতা করা মানে এ বাংলায় সে বাংলাদ্রোহী। আর প্রত্যেকের মতন করে ঘুঁটি সাজাচ্ছেন, রাজনীতিও নিজের মতো করে ঘুঁটি সাজাচ্ছে, কারণ সামনে বিধানসভা লড়াই। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা ধরে ধরে প্রস্তুতি নিচ্ছেন। আর এবার আসবো তমলুকের কথা। তাম্রলিপ্ত একটা সময় তৃণমূলের গড় হিসেবে পরিচিত ছিল, কিন্তু শুভেন্দু অধিকারী ফুল বদলের পর তমলুকে কোথাও পদ্ম ফুলের দাপট দেখা যায়। আর 26-এ সেখানেই জোড়া ফুল ফোটাতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘুঁটি সাজানোর প্রথম পর্বে অভিষেক দলের বিভীষণদের খুঁজে পেতে চান, মানে যারা তৃণমূলে রয়েছেন কিন্তু বিজেপির সঙ্গে কোথাও লুকিয়ে লুকিয়ে হাত মিলিয়ে রেখেছেন। আর নেতার কথাও কিন্তু মেনে নিচ্ছেন জেলার নেতারা যে দলে বিভীষণ আছে। এখানে শুভেন্দুই হচ্ছে তৃণমূলের সর্বময় কর্তা ছিলেন তিনি, সবাই সব কিছুতেই তিনি ছিলেন। সেই কিছু কিছু তার এজেন্ট এর মধ্যে রয়ে গেছে। দেখুন, একটা কথা বলে দিতে পারি যে এখনো পর্যন্ত যা খবর রয়েছে যে শুভেন্দু অধিকারীর খাস তালুক কিন্তু এখনো পর্যন্ত তমলুক। আমি একটুখানি বরং ভোটের অঙ্কটা আপনাদের কাছে পরিষ্কার করে দিই, কারণ তমলুকে 8টি বিধানসভা রয়েছে। সেই 8টি বিধানসভা যদি আমরা দেখি 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী 8টি বিধানসভার মধ্যে তৃণমূল পেয়েছিল 5টি আসন, বিজেপি পেয়েছিল 3টি আসন। একটা অঙ্ক বলে রাখি, বিজেপির এক বিধায়ক তিনি তাপসী মণ্ডল, তিনি কিন্তু বিজেপি ছেড়ে
তৃণমূলে যোগদান করেন ঠিক সময়টা মনে হয় লোকসভা ভোটের পর, হলদিয়া বিধানসভার যিনি বিধায়ক ছিলেন। অর্থাৎ এখন যদি আমি ফলাফল অনুযায়ী দেখি তৃণমূলের কাছে 6টা, তাহলে বিজেপির কাছে 2টো। কিন্তু ফলাফলটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোথায় বলো তো? 24-এর লোকসভা ভোটের আসনটা যদি দেখি, লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী মোট বিধানসভা 8টির মধ্যে 8টাতেই বিজেপি এগিয়ে, তৃণমূলের কাছে কিন্তু 0। স্বাভাবিকভাবে এই ফলটা যে চিন্তায় ফেলবে তৃণমূল কংগ্রেসকে, এটাই সব থেকে বড়। সেই কারণে এই তমলুককে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। তার উপর জানেন তো, ওই জেলায় আমরা আপনাদের সামনে গোষ্ঠী দ্বন্দ্বের খবর দেখিয়েছি। মানে এই কদিন আগে আপনাদের দেখালাম না যে তমলুক পুরসভার কাউন্সিলর কান ধরে বলছেন সত্যি বলা মহাপাপ, দলের নেতাদের দিকেই আঙুল তুলেছেন তিনি। মানে তৃণমূল ভার্সেস তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন যে বিভীষণদের খুঁজে বের করো এই জেলার। তারপরে কিন্তু পার্থবাবু নিজের অভিযোগ থেকে সরছে না, মানে নিজের জায়গা থেকে সরছেন না। শুভেন্দু মানে যাদের মাথায় হাত রেখেছিল তাদের কাছেই এই অর্থটা আছে। এটা শিল্প শহর নয় বলে না, কোনো এখানে 2-4টি কিছু নার্সিংহোম আছে আর কিছু সেখানে যারা দুর্নীতি করছে তাদের কথাই শোনা হয়, আর বাকি সময় শোনা হয় না। অর্থাৎ শীর্ষ নেতৃত্ব মনে করছে দলে শুভেন্দু স্পাই রয়েছে, ছবি ও ঘটনা বলছে দলে গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে। কিন্তু জেলা সভাপতি বলছেন না, কোনো কোন্দল নেই আমাদের মধ্যে, 26-এ আমরা 8-8ই করব। দলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আমরা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী, আর সেগুলো দল একদম আতস কাজের তলায় তার পর্যবেক্ষণ করেছে। আমরা 2026-এ 8টাই জিতব। কাঞ্চন মল্লিককে এলাকায় পাওয়া যায় না, ওনাকে শুধু মোবাইলে দেখা যায় হামাগুড়ি দিতে, নাচ গান করতে। উত্তরপাড়ায় গিয়ে খোদ কাউন্সিলরের মুখ থেকে অনুযোগ শুনলেন ফিরহাদ হাকিম। দীর্ঘদিনই এমএলএ সাহেবকে আমাদের এখানকার স্থানীয় মানুষরা পায় না। আমরা তো রাজনীতি করি, আমাদের কথা ছেড়ে দিন, স্থানীয় মানুষ কোনো মানুষই ওনার সাথে যোগাযোগ করতে পারে না। আমাদের বিধায়ক কোথায় আছে কেউ জানে না, কি করছে কেউ জানে। কিন্তু মাঝে মাঝে আমি ইয়েতে দেখে আমাকে দেখায় সবাই মোবাইলে, কোথাও নাচ করছে, কোথাও ড্যান্স করছে, কোথাও হামাগুড়ি দিচ্ছে। এই হচ্ছে ওনার কাজ। উনি আগে ওইটাই করতো, দিদিমণি ওনাকে তুলে নিয়েছে, সোজা করেছিলেন, কিন্তু ওনার কোনো সোজা হয়নি। ওনার সে কোমর ভাঙা যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে।